ভারতের শুভ্র সকালে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি তানজির মেহেদি। সুপ্রিয় দর্শক, শুরুতে দৃষ্টি রাখতে চাই ইতিহাসের পাতায়, জেনে আসতে চাই আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনা। আজ শনিবার 4 আশ্বিন 1427 বঙ্গাব্দ, 19 সেপ্টেম্বর 2020 খ্রিস্টাব্দ, এক সফর 1442 হিজরি। 1796 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে বিদায়ী ভাষণ দেন জর্জ ওয়াশিংটন। 1849 সালের এই দিনে ক্যালিফোর্নিয়ার ওয়াকল্যান্ডে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়। 1865 সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয়। 1870 সালের এই দিনে জার্মানি প্যারিস অবরোধ করে। 1893 সালের এই দিনে নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়। 1915 সালের এই দিনে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিউস দখল করে জার্মানরা। 1960 সালের এই দিনে পাকিস্তান ও ভারতের মধ্যে পানি চুক্তি স্বাক্ষরিত হয়। 1962 সালের এই দিনে ভারত চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়। 1985 সালের এই দিনে মেক্সিকোয় ভূমিকম্পে 20,000 লোক নিহত হয়। 1991 সালের এই দিনে যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। 1994 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের 20,000 সেনা দক্ষিণ ক্যারিবীয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়। 1551 সালের এই দিনে জন্মগ্রহণ করেন পোল্যান্ডের রাজা তৃতীয় হেনরি। 1759 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ পতঙ্গবিদ উইলিয়াম কিরবি। 1903 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কথাসাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। 1911 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী ইংরেজ কথাসাহিত্যিক উইলিয়াম গোল্ডিং। 1924 সালের এই দিনে জন্মগ্রহণ করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র। 1881 সালের এই দিনে মারা যান যুক্তরাষ্ট্রের 20তম রাষ্ট্রপতি জেমস গারফিল্ড। 1987 সালের এই দিনে মারা যান লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মোহাম্মদ মনসুর উদ্দিন। 2016 সালের এই দিনে মারা যান সাউন্ড অফ মিউজিক খ্যাত চার্মিয়ান কার। রোগমুক্ত শরীর সবাই চান, আর রোগমুক্ত শরীরের সবচেয়ে বড় দাওয়াই ইয়োগা। ইয়োগা শুধু শরীরকে রোগমুক্ত রাখে তাই নয়, পাশাপাশি মানসিক চাপ মুক্ত করার ক্ষেত্রেও এর কোনো বিকল্প নেই। আর তাই আপনাদের কথা ভেবে আমাদের নিয়মিত আয়োজন ইয়োগা। আসসালামু আলাইকুম। প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররমা, আছেন ইঞ্জিনিয়ার মুবাশশির। প্রিয় দর্শক, আমাদের অনেকের জন্য একটা আতঙ্কের বিষয় হচ্ছে মেদ ভুঁড়ি কি করি, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। এই ভুঁড়ি থেকে মুক্ত থাকার জন্য আজকে আমরা চমৎকার একটা আসন অনুশীলন করব, সেই সঙ্গে আমরা একটা মুদ্রা চর্চা করব, সেটাও আমাদেরকে মেদ ভুঁড়ি কমাতে সহযোগিতা করবে। আরও পাশাপাশি অনেক উপকার রয়েছে, সেই উপকারগুলো নিয়েও আমরা আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি আজকের আসন, উত্থিত পদাসন। উত্থিত পদাসন, উত্তোলন করা, পাটাকে উত্তোলন করা। পদ মানে হচ্ছে পা, সংস্কৃতে পদ মানে হচ্ছে পা, আর উত্তোলন যখন আমরা করি তখন পদ প্লাস উত্তোলন পদ, তখন এটা উত্থিত পদাসন হয়ে যায়। তো আমরা পাটাকে আজকে উত্তোলন করব, লেগ লিফটিং। চমৎকার একটা আসন ইয়োগাতে। তো লেগ লিফটিং করতে গেলে আমাদেরকে একটা পজিশনে চলে যেতে হবে, অর্থাৎ শোয়ার পজিশনে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমরা একটু আস্তে আস্তে শোয়ার প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, আমরা একটু ঘুরে যাই। প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম, দণ্ডাসনে, হ্যাঁ দণ্ডাসনে। এবার দুই কোণের উপর ভর দিয়ে আমরা ধীরে ধীরে শুয়ে পড়বো। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে শুয়ে পড়ি। আমরা চিত হয়ে শুয়ে পড়লাম। আমাদের হাতের তালু নিচের দিকে থাকবে। প্রিয় দর্শক, একটু খেয়াল করে, হাতের তালু নিচের দিকে থাকছে, দু পা জড় অবস্থায় থাকছে, দু পা জড় অবস্থায় থাকছে, হাতের তালু নিচের দিকে থাকছে। রিল্যাক্স, বডি একদম রিল্যাক্স থাকবে। এই পজিশন থেকে আমরা ধীরে ধীরে আমাদের উত্থিত পদাসনটাকে আমরা
অনুশীলন করব। তো আমরা দেখছি পা জোড়া অবস্থায় আছে, হাত দুটো নিচে আছে এবং বডি রিল্যাক্স অবস্থায় আছে। এই রিল্যাক্স অবস্থা থেকে আমরা ধীরে ধীরে দু পাটাকে জড় অবস্থায়, হাঁটু না ভেঙে, খেয়াল করতে হবে আমরা যখন পা দুটিকে উপরের দিকে তুলবো হাঁটু যেন না ভাঙে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা তাহলে ধীরে ধীরে পা দুটোকে উপরের দিকে তুলি। এমন উচ্চতায় তুলতে হবে যে উচ্চতায় তুললে আপনার পেটে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়, এই পেটটা কাঁপাকাঁপি করে, এই অবস্থায় থাকতে হবে। যতটুকু আমরা উপরে তুলতে পারি, যেখানে গেলে আমাদের পেটটা ভাইব্রেট করছে ওই অবস্থায় থাকতে হবে। কতক্ষণ? আপনার মেদ ভরি অনুসারে, বেশি থাকতে চাইলে বেশিক্ষণ থাকবেন। তো মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আমাদেরকে অবস্থান করতে হবে। এবার ধীরে ধীরে আমরা একটু নামিয়ে ফেলি। প্রিয় দর্শক, এক্ষেত্রে দুই একটা পয়েন্ট আমরা নোট করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে, যখনই আমরা পাটাকে উপরের দিকে তুলছি, আমাদের হাঁটু দুটো পা একসঙ্গে জোড়া অবস্থায় থাকবে, হাঁটুটা কখনো ভাঁজ হবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে হাত দুটো পাশেই থাকছে এবং হাতের তালু নিচের দিকে থাকছে, এটা খেয়াল করতে হবে। পা কতটুকু উঠাবেন এটা নির্ভর করছে পেটে আপনার কোথায় গিয়ে বেশি চাপ অনুভূত হচ্ছে, কারণ এই চাপ অনুভূত হওয়াটাই হচ্ছে জরুরি। এটা যত বেশি আপনি এই চাপটা অনুভব করুন, তত আপনার পেটের যে অতিরিক্ত চর্বি আছে সেই চর্বিটা দূর হতে সহযোগিতা করবে। চলুন তাহলে আমরা আরেকবার একটু আসনটাকে ভালো করে দেখে নিই। আর প্রিয় দর্শক, আপনি যদি এই উচ্চতাটাকে ডিটারমিন করতে না পারেন, তাহলে সাধারণ একটা গ্রামার আছে, সেটা হচ্ছে আপনি পাটাকে উপরে তুলবেন, তুলে আপনার বুড়ো আঙ্গুল দুটোকে দেখার চেষ্টা করবেন, তাহলেই মোটামুটি একটা পজিশনে চলে যাবেন যেখান থেকে আপনার পেটে একটা ভাইব্রেট সৃষ্টি হবে। তারপরে আপনি যখন এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে উচ্চতায় রাখলে আপনার পেটে চাপ পড়ছে সেই উচ্চতায় আপনি রাখতে পারছেন। আপাতত আপনি নিজের পায়ের আঙ্গুল আপনি দেখার চেষ্টা করুন, তাহলে এই মিনিমাম উচ্চতাটাকে আপনি বজায় রাখতে পারবেন। তাহলে আমরা একটু ধীরে ধীরে একটু পা উপরের দিকে তুলি, জড় অবস্থায়, হ্যাঁ উঠছে, পা উঠছে, গুড। আরো একটু প্রয়োজনে তুলেন, হ্যাঁ আর একটু তুলেন। এই কারো কারো আর একটু উপরেও, পাটা আরো অনেকের উপরে উঠতে পারে, কারো আবার একটু নিচে গেলে ভাইব্রেট বেশি করতে পারে, সেটা আপনার উপর, আপনার শরীর অনুসারে আপনি এটাকে নির্ধারণ করে নেবেন। এবার ধীরে ধীরে আমরা নামিয়ে ফেলি। উত্থিত পদাসন, চমৎকার একটা আসন, উত্থিত পদাসন, লেগ লিফটিং। এবার তাহলে আমরা একটু আস্তে আস্তে উঠে বসি, উঠে পদ্মাসনে, বজ্রাসনে বসি আমরা, পদ্মাসন বা বজ্রাসন। তাহলে আমরা বজ্রাসনেই বসি। প্রিয় দর্শক, আমরা যে আসনটা দেখলাম সেই আসনটা হচ্ছে পেটের অতিরিক্ত চর্বি দূর করার জন্য চমৎকার একটা আসন। ইয়োগাতে অনেকগুলো আসন রয়েছে, তার মধ্যে কয়েকটা আসনের যদি নাম উল্লেখ করতে হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা আসন যে আসনটা পেটের অতিরিক্ত চর্বি কমাতে সহযোগিতা করে। আর কি করবে এই আসনটা অনুশীলন করলে? এই আসন করলে আপনার যাদের হার্নিয়া আছে তারা হার্নিয়া রোগ থেকে নিরাময় লাভ করতে পারবেন। এটা মেয়েদের জন্য খুবই উপকারী আসন। মেয়েদের ডিম্বাশয়ে প্রচুর রক্ত সঞ্চালন বাড়িয়ে ওভারিটাকে ভালো রাখেন। তারপরে সহজে স্ত্রী রোগ হতে পারে না, যারা স্ত্রী রোগে ভুগছেন তারা এই আসনটিকে অনুশীলন করবেন, দেখবেন যে আপনি অনেকটাই এই ধরনের অসুখ বিসুখ থেকে মুক্ত থাকছেন। তাছাড়া যাদের হজমের সমস্যা রয়েছে, এটা হজম শক্তিটাকে বাড়ায়। এবং আমরা খেয়াল করে দেখেছি, যখন আমরা এই আসনটা অনুশীলন করি তখন আমাদের এই জায়গাগুলোতে, অর্থাৎ অ্যাবডোমিনাস রিজিয়নে প্রচণ্ড চাপ পড়ে এবং ইন্টারনাল যে অর্গান, আমাদের ইন্টারনাল অর্গান, লিভার, কিডনি, এই জিনিসগুলো খুব শক্তিশালী হয় এবং এই জায়গাগুলোতে কোনো অতিরিক্ত চর্বি জমতে পারে না। তো ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এদের কার্যক্ষমতা বেড়ে যায়, যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায়। পেটের পেশি, স্নায়ুতন্ত্রী, লিভার, স্প্লিন, এগুলোতে প্রচুর রক্ত সঞ্চালন বাড়িয়ে এগুলোর এক্সারসাইজ করে এই অঙ্গগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। উত্থিত পদাসন। তো এই আসনটাকে আমরা যত অনুশীলন করব তত আমাদের এই রিজিয়নটা শক্তিশালী হবে। এবং ইয়োগাতে, আধুনিক ইয়োগাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোছবি। অর্থাৎ আপনি একটা আসন যখন করছেন, ধরেন আমরা আজকে যে আসনটা করলাম সেটা হচ্ছে উত্থিত পদাসন, লেগ লিফটিং। ওই লেগ লিফটিং যখন আমরা করছি, পাটাকে যখন আমরা উপরে তুলছি, ওই অবস্থায় আপনাকে চোখটাকে বন্ধ করে আপনি কনসেন্ট্রেট করবেন যে আপনার যে রিজিয়নগুলোতে চাপ লাগছে, কোথাও অতিরিক্ত চর্বি থাকলে সেই চর্বিগুলো দূর হয়ে যাচ্ছে। আপনি মনোসংযোগ করবেন, মেডিটেশন করবেন আপনার নিজের অঙ্গ সম্পর্কে, যে আসন করলে যে অঙ্গের উপকার হয় সেই অঙ্গে কেন্দ্রীভূত করবেন আপনার মনটাকে। এবং এটার উপকার হচ্ছে আপনি খেয়াল করে ব্লাড
ব্লাড ফ্লো বাড়ছে, ব্লাড অফ হচ্ছে, আবার যাচ্ছে, এই যে আপনি ভিজুয়ালাইজ করলেন, আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকেই বলা হয় মনোছবি। মেন্টাল একটা পিকচার, ভিশন দেখবেন, এটাই ইয়োগাতে একটা চমৎকার মাত্রা আপনাকে নিয়ে আসবে। তো আমরা এই ভিশনটাকে যেন বজায় রাখি, অর্থাৎ যখনই আমরা একটা আসন করছি, আসন অবস্থায় চোখ বন্ধ করে আমরা ভিজুয়ালাইজ করব যে আমার এই অঙ্গের উপকার হচ্ছে। আমরা মনোছবি দেখব, মনের চোখে ছবির মতো করে দেখব। তাহলে কি হবে, সাইকো নিউরো ইমিউনোলজি অনুসারে বিজ্ঞানের চমৎকার একটা শাখা, যে মনের শক্তিটাকে ব্যবহার করে সুস্থতা লাভ করা। তো আপনি যখন এই ইয়োগার আসন করছেন, এই মনোছবিটাকে যখন যুক্ত করবেন, তখন মনের শক্তিটাও যুক্ত হচ্ছে, তখন আপনি দ্বিগুণ, তিনগুণ, বহুগুণ উপকার বেশি পাবেন। তো এই আসন যখন আমরা চর্চা করি, উত্থিত পদাসন, তখন আমরা আসনের শেষ পর্যায়ে গিয়ে অর্থাৎ পাটাকে উপরের দিকে তুলে ভিজুয়ালাইজ করবো যে না আমার এই উপকার হচ্ছে, যে উপকারগুলো আমরা বললাম। এবং এটা চমৎকার একটা আসন আমাদের এই মেদভুঁড়িটাকে কন্ট্রোলের জন্য। সুতরাং যারাই মনে করেন যে এটার অসুবিধায় আছেন, তারা এটাকে অনুশীলন করবেন, অনেক সুস্থ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। এখন আমরা একটা মুদ্রা অনুশীলন করব। ইয়োগাতে এটাকে বলা হয় যোগ মুদ্রা, যোগ সিল। তো যোগ সিলটাকে, যোগা সিল বা যোগ সিল, এটাকে আমরা এখন অনুশীলন করব। এটাও খুব উপকারী আসন। এটা আমাদের বিশেষ করে ইন্টারনাল অর্গানগুলোকে খুব চমৎকারভাবে ভালো রাখে, সেই সঙ্গে গ্ল্যান্ডের উপকার হয়। এই গ্ল্যান্ডগুলো নিয়েও আমরা আলোচনা করব কি গ্ল্যান্ডের উপকার হয়। তাহলে আমরা এবার যোগ মুদ্রার দিকে অগ্রসর হয়। যোগ মুদ্রা কিভাবে করতে হয়, এটা করার জন্য প্রিয় দর্শক আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা বিশেষ মুদ্রা আয়ত্ত করতে হবে। অর্থাৎ হাত দুটোকে আমরা সামনে নেব, সামনে নিয়ে আমাদের মাঝখানের যে দুটো আঙ্গুল আছে, এই মাঝখানের দুটো আঙ্গুলকে আমরা একত্র করব এবং হাতটাকে এই স্টাইলে রাখবো। আমরা একটু হাত এই স্টাইলে রাখি, এই স্টাইলে রাখলাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মাঝখানের দুটো আঙ্গুল, এই দুটো আঙ্গুল নাভির মাঝখানে আমরা নিয়ে যাব। হাতের আঙ্গুলগুলো একসঙ্গে স্পর্শ অবস্থায় আছে, খেয়াল করে দেখবেন। এইভাবে আমরা রাখলাম, নাভির মাঝখানে নিয়ে গেলাম, অর্থাৎ আমাদের পেটের যে নরম অংশ আছে, এই নরম অংশে আমাদের হাতটাকে আমরা রাখবো। তো এটা একটা বিশেষ মুদ্রা, এটাকে আমরা জেনে রাখলাম আগে থেকেই, যাতে আমরা পরবর্তীতে করতে পারি। তো এই যোগ মুদ্রাটা, এই মুদ্রাটা আমরা অনুশীলন করতে পারি বজ্রাসনে বসে, পদ্মাসনে বসে, অর্থাৎ একটা মেডিটেটিভ পোজে বসে এটাকে আমরা করতে পারি। তো আজকে আমরা এখানে পদ্মাসনে বসে এই যোগ মুদ্রাটা আমরা দেখব। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে আমরা একটু দণ্ডাসনে বসে, পা দুটো আমরা এইদিকে ঘুরে যাই, প্রথম দিকে এইদিকে ঘুরে যাই। প্রথমে ডান পা নিয়ে আসি, বাম পা নিয়ে আসি। এই দণ্ডাসন থেকেই আমরা দুপা সামনে ছড়িয়ে বসলাম, এটা থেকেই আমরা পদ্মাসনটা করবো। তো প্রথমে আমরা পদ্মাসনটা একটু দেখে নিই। ডান পাটাকে ভাঁজ করে নিই, পদ্মাসন করে। গুড। এবার বাম পাটাকে নিয়ে নিই, রিল্যাক্স, পাটাকে রিল্যাক্স করে রাখেন, মেরুদণ্ড সোজা থাকবে। আর ইয়োগা স্মাইলিং ফেস নিয়ে আমাদেরকেই করতে হয়। যত আপনি একটা স্মাইলিং মুড নিয়ে আসবেন, মনটা ভালো থাকবে এবং আপনি উপকারটাও বেশি পাবেন। আমরা এখন যে আসনে বসে আছি সেটা হচ্ছে পদ্মাসন, লোটাস পোস্টার। এই লোটাস পোস্টারে বসে আজকে আমরা যোগ মুদ্রাটাকে অনুশীলন করব। এটা বজ্রাসনেও করা যায়, আমরা পদ্মাসনে বসেই করছি। এরপরে আমরা যে জিনিসটাকে অনুসরণ করব সেটা হচ্ছে যে আগের যে মুদ্রাটা আমরা দেখলাম, আমাদের হাত দুটোকে আমরা বুকের সামনে নিয়ে আসি, এরকম এই অবস্থায়। এই অবস্থায় এবার এটা নাভিতে নিয়ে যাই। গুড, এই তো চমৎকার। এবার আমরা ধীরে ধীরে আমাদের কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করব। এবার ধীরে ধীরে আমরা ভূমিতে স্পর্শ করাই। আর কনুই দুটোকে আমরা দেহের সঙ্গে লাগিয়ে নেব। কনুই দুটো, প্রিয় দর্শক, কনুই দুটো একসঙ্গে থাকবে যতটুকু পারি আমরা। এই বডির সঙ্গে লেগে আছে, কনুইটা বডির সঙ্গে লেগে আছে। অনেকে লাগতে চাইবে না, কিন্তু না লাগলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা করতে থাকেন, আস্তে আস্তে লাগাবেন। অনেক সময় একটু রিল্যাক্স থাকে কারো, তো রিল্যাক্স থাকলেও দুশ্চিন্তার কারণে আস্তে 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 আপনি এটাকে অভ্যস্ত করবেন। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করব। তারপরে আমরা ধীরে ধীরে আগের পজিশনে চলে আসবো। এবার আমরা একটু ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। গুড, আস্তে 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 আস্তে। আর উঠেন। এই হচ্ছে আমাদের
যোগ মুদ্রা এটা খুবই একটা উপকারী একটা মুদ্রা, এটা আমরা অনুশীলন করব। আমরা প্রিয় দর্শক এবার একটু ফ্রন্ট থেকে একটা দেখে নেই আসনটাকে কিরকম লাগে। আমরা পদ্মাসন অবস্থায় একটু সামনের দিকে চলে যাই। হ্যাঁ, একটু ঘুরে। গুড। এবার আমরা ফ্রন্ট থেকে দেখছি। হ্যাঁ, হাতের মুদ্রাটাকে আমরা বুকের পাশে নিয়ে আসি, আমাদের এই মুদ্রাটা করে। হ্যাঁ, তারপরে নাভিতে নিয়ে যাই। হ্যাঁ, গুড, নাভিতে নিয়ে যাই। ভেরি গুড। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে ঝুঁকে যাই, কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করি। অনেকের কপাল নাও লাগতে পারে, যতটুকু পারেন ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করবেন। জোর করার কোনো প্রয়োজন নাই, যোগাতে জোর জবরদস্তির কোনো বিষয় নাই। এবং কোন দুটোকে আমরা একসঙ্গে রাখার চেষ্টা করব। 10 থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব, তারপরে আমরা আবার আগের পজিশনে চলে আসবো। এবার তাহলে আমরা একটু ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের যোগা মুদ্রা। এবার আমরা তাহলে এই মুদ্রার যে উপকার, সেই উপকারগুলো একটু চিন্তা করি, ভিজুয়ালাইজ করি। প্রিয় দর্শক, আপনাদেরকে এই আসন করা অবস্থায় মনোছবি দেখতে হবে। মনের চোখে কল্পনায় আপনি দেখবেন যে আপনার এই অঙ্গের এই উপকার হচ্ছে। কিন্তু প্রাথমিক অবস্থায় অনেকেই আসনে বসে এই বিষয়টাকে হয়তো করতে পারবেন না। প্রয়োজনে আপনি যখন শবাসন করবেন, রিল্যাক্স করবেন, সেই অবস্থায় এটাকে অনুশীলন করতে পারেন। তো এই মনোছবিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমাদের আয়ত্ত করতে হবে। যখন একটা আসন করছি সেটার উপকার নিয়ে আমরা চিন্তা করব। এই যে যোগ মুদ্রা, এই যোগ মুদ্রাটা আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, তারপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এইগুলোকে খুব চমৎকার লাগে। এবং লিভার, তারপরে কিডনি, স্প্লিন, এগুলোর কিন্তু চমৎকার উপকার হয়। এবং ইদানিংকালে যে একটা সমস্যা, সেটা হচ্ছে ডায়াবেটিসের সমস্যা। এই ডায়াবেটিসের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই জায়গা থেকে যে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড, এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডের যে হরমোন নিঃসরণ, এটা যখন ঠিকমতো না হয়, অর্থাৎ ইনসুলিন সিক্রেশন যখন সহজ না হয়, তখনই আমাদের কিন্তু ডায়াবেটিস দেখা দেয়। আর এই যোগা মুদ্রাটা যখন আমরা করি, এই যোগ মুদ্রা যখন আমরা করি, তখন কি হয়? তখন আমাদের এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডে চাপ পড়ে, যার ফলে এটার রক্ত সঞ্চালন বাড়ে, এটার এক্সারসাইজ হয়, এবং আমরা ধীরে ধীরে ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করতে পারি। তো ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করার জন্য এই মুদ্রাটাকে আমরা অনুশীলন করতে পারি। এবং এটাও হজম শক্তির জন্য খুবই চমৎকার আসন। এবং এটা কনস্টিপেশন, যাদের কুষ্ঠবদ্ধতা রয়েছে, তারা এটাকে অনুশীলন করবেন, অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যখনই এই মুদ্রাটাকে অনুশীলন করা হয়, তখন কিন্তু এই জায়গাটাতে প্রচণ্ড চাপ পড়ে এবং এই জায়গাগুলোর এক্সারসাইজ হয়। এবং যখন ওনারা সামনের দিকে ঝুঁকেন, আমরা একটু সামনের দিকে আরেকবার একটু আসনটাকে করিয়ে দেখাই। হ্যাঁ, আবার নাভিতে নিয়ে রাখেন। হ্যাঁ, নাভিতে এই মুদ্রাটাকে নিয়ে রাখেন। হ্যাঁ, গুড। এবার আস্তে আস্তে আবার একটু সামনের দিকে ঝুঁকেন, কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করুন, কনুই দুটি একসঙ্গে রাখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, খেয়াল করে দেখেন যে প্রচন্ড চাপ পড়ছে, কনুইয়ের এক্সারসাইজ হচ্ছে, পায়ের এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, অনেক ধরনের অঙ্গের এক্সারসাইজ হচ্ছে। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে আসি, ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। আমরা এটাকে আরেকবার দেখলাম যে চমৎকার ইন্টারনাল অর্গানগুলোর উপর একটা চাপ পড়ে এবং এটা আমাদের জন্য উপকার নিয়ে আসে। আরও অনেক উপকার রয়েছে, বিশেষ করে এই বস্তিপ্রদেশের আমাদের লোয়ার পার্ট অফ দ্য বডি, এই অংশের যে গ্ল্যান্ড, এই অংশের যে স্নায়ুমণ্ডলী, এগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। অনেকের কোলাইটিস আছে, কোলাইটিসের জন্য উপকারী আসন। গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রাইটিস রোগের জন্য এটা খুবই উপকারী আসন। এটা আমাদের যে পেট এবং কোমরে অতিরিক্ত অপ্রয়োজনীয় যে মেদ জমে আছে, সেই মেদ দূরীকরণে চমৎকার সহযোগিতা করে। তারপরে খেয়াল করে দেখেছেন আমাদের যে নিতম্ব, তারপরে হাঁটুর ইলাস্টিসিটিটা, স্থিতিস্থাপকতা বাড়াতে খুব সহযোগিতা করে। অনেকের আবার এই মলনালী, এটা অসুবিধায় আছেন অনেকেই, তো এই মলনালীটাকেও ভালো রাখার জন্য, এই মলদারটাকে সুস্থ রাখার জন্য এই জিনিসটা অনেক উপকার করে আমাদের। তো আমরা আজকে দুটো প্রক্রিয়া অনুসরণ করলাম। একটা হচ্ছে আমাদের উত্থিত পদাসন। আমরা উত্থিত পদাসনটা
আরেকবার দেখার চেষ্টা করব যাতে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। উত্থিত পদাসনের বিষয়টা হচ্ছে, আর প্রক্রিয়াটা আমরা আরেকবার একটু ব্যাখ্যা করে নিই, যে আপনি পাটাকে উপরে তুলবেন, উত্তোলন করবেন, উত্থিত করবেন। কতটুকু করবেন? যে অবস্থায় গেলে আপনার পেটে চাপ সৃষ্টি হয়, একটা ভাইব্রেট সৃষ্টি হয়, এই অবস্থায় থাকবেন এবং এই অবস্থায় কমপক্ষে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকবেন। আর যারা মনে করেন যে না পেটে বেশি চর্বি জমে আছে, তারা চাইলে আর একটু বেশি সময় নিয়ে করতে পারেন। এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এর চেয়ে বেশি সময় ধরে আপনি এটাকে চর্চা করতে পারেন। তো বেশি সময় ধরে চর্চা করলে দেখবেন যে আপনার উপকারটাও বেশি হচ্ছে। তাহলে আমরা এই উত্থিত পদাসন এটাকে আরেকবার একটু দেখে নিই। তো উত্থিত পদাসন করার জন্য আমরা এবার এদিকে একটু ফিরে যাই আমরা। হ্যাঁ, আমার দিকে একটু ফিরেন, পদ্মাসন অবস্থায় ফিরেন। গুড। এবার দু পাটাকে আমরা ছড়িয়ে দিই, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, আমাদের মেরুদণ্ড স্ট্রেট থাকছে। এবার দুই কোণের উপর ভর দিয়ে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। আস্তে আস্তে রিল্যাক্স আমরা শুয়ে পড়লাম। এবার হাঁটু ভাঁজ করা যাবে না, জড় অবস্থায় থাকবে। তারপর হাত নিচে থাকছে, হাতের তালু নিচের দিকে থাকছে। এই অবস্থায় ধীরে ধীরে আমরা পাটাকে উত্তোলন করব। আমরা ধীরে ধীরে পাটাকে একটু উত্তোলন করি। এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকবো, তারপরে আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাব। এবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে ফেলি। হ্যাঁ, নামিয়ে ফেলি। এবার আস্তে আস্তে উঠে আমরা পদ্মাসনে বসি। প্রিয় দর্শক, আমরা আবারও এই উত্থিত পদাসনটাকে দেখলাম এবং এটা আমরা কমপক্ষে 3 থেকে 5 বার অনুশীলন করব। প্রত্যেকবার আমরা সময় নেব 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। এবার আমাদের জন্য থাকছে আজকের নেচারোপ্যাথি টিপসটা খুব সহজ। আজকে আমরা মেদ ভুঁড়ি নিয়ে আলোচনা করেছি। তো মেদ ভুঁড়িটাকে ভালো রাখার জন্য কি করতে হবে? প্রাকৃতিক প্রক্রিয়া যাতে আপনি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এই জন্য আপনি লেবু পানি, অর্থাৎ লেবুর রস, মধু এবং পানি, এই তিনটাকে একত্র করে এটাকে খাবেন। তাহলে আপনার মেটাবলিজম চমৎকার কাজ করবে এবং ওজন নিয়ন্ত্রণে অনেক উপকার আপনি পাবেন। আপনি যা খাবেন, খাবারগুলো দ্রুত হজম হবে, ওজন নিয়ন্ত্রণে আপনি চমৎকার সহযোগিতা পাবেন। কিভাবে করবেন? আপনি সকালে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন। কি করবেন? আপনি কিছু পানি আপনি গরম করবেন, গরম করে গ্লাসের অথবা মগের অর্ধেকে আপনি গরম পানি ঢালেন। এর মধ্যে আবার কিছু নরমাল পানি, অর্থাৎ যতটুকু গ্লাসে আপনি পানি নিলেন, অর্ধেক পানি যেটা নিলেন, সেই পরিমাণ নরমাল পানি আপনি যুক্ত করেন। তাহলে কি হয়ে গেল? এই পানিটাই কুসুম গরম পানি হয়ে গেল। এই কুসুম গরম পানিতে আপনি কি করবেন? 1 চামচ মধু দেবেন। আর লেবু যদি বড় হয় তাহলে এটাকে অর্ধেক করবেন, অর্ধেক করে এটার যতটুকু রস চিপে বের করা যায় সেটা, এই রসটুকু আপনি গ্লাসের মধ্যে দিয়ে দেবেন। আর যদি ছোট হয় পুরোটাই রসটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়েন। এই আপনার চমৎকার ওজন নিয়ন্ত্রণকারী একটা জাদুকরী বস্তু তৈরি হয়ে গেল। এটাকে আপনি কি করেন? খালি পেটে খেয়ে ফেলেন। আপনার ওজনটা দেখবেন যে আস্তে আস্তে পেটের ভুঁড়ি গায়েব হচ্ছে, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটাকে অনুসরণ করবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমরা এই আসন এবং মুদ্রা এবং নেচারোপ্যাথি টিপস, এটার মাধ্যমে আমাদের ওজনটাকে আমরা নিয়ন্ত্রণে রাখবো, শরীরটাকে সুস্থ রাখবো এবং সেই সঙ্গে চমৎকারভাবে আমাদের জীবনটাকে আমরা যাপন করব, হাসি খুশি থাকবো। যোগা মানেই আনন্দ, হাসি খুশি। সেই হাসি খুশিতে আপনারা ভরপুর থাকেন। পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপিত হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যোগা অনুশীলন শেষে সময় হলো একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন আজ সকালের বাংলাদেশ। এবার দৃষ্টি রাখতে চাই সংবাদপত্রে কোন সংবাদগুলো হয়েছে শিরোনাম, কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে পত্রিকার পাতায়। চলুন দেখে আসি।
সংবাদপত্র আলোচনায় শুরুতে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বদলে যাবে উত্তর দিগন্ত। 100 আর্টিকুলেটেড বাস ঘন্টায় 25,000 যাত্রী পরিবহন করবে, উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলায় যোগাযোগ সহজ হবে। আর এর জন্য নেওয়া হয়েছে প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প। এমন সংবাদটিকে আসলে আজকে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। পাশাপাশি আমরা আরেকটি সংবাদকে বেশ গুরুত্ব সহকারে তাদের তুলে ধরতে দেখছি, যেটিতে বলা হচ্ছে চিকিৎসা ভ্রমণে বিদেশ যায় হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশ প্রতিদিনের পরে এবার আমরা দৃষ্টি রাখতে চাই দৈনিক কালের কণ্ঠে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, মধ্যপ্রাচ্যের ট্রাম্প কার্ড, নির্বাচনে জিততেই এই সমঝোতা। পাশাপাশি তাদের বক্স আইটেমে আমরা দেখতে পাচ্ছি আল্লামা শফির ইন্তেকাল। এছাড়াও জোচ্চুরিতে পিছিয়ে নেয় পূর্বাঞ্চল, দালান ঘষা মাজাতেই 2,62,00,000 টাকা। আমরা কালের কণ্ঠের উপর দৃষ্টি রাখতে চাই দৈনিক প্রথম আলোতে। প্রথম আলোর অনলাইন সংস্করণটা আমার হাতে আছে, যেখানে প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি শাহ আহমদ শফি আর নেই। পাশাপাশি আরও বেশ কয়েকটি সংবাদ তাদের যে গুরুত্ব সহকারে তারা তুলে ধরেছে, এর মধ্যে আমরা লক্ষ্য করছি নিকুঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার। প্রথম আলো থেকে এবার আমরা একটু দৃষ্টি রাখতে চাই দৈনিক সমকালে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম আমরা কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছি। তারা বলছে অবশেষে আটকে পড়া পেঁয়াজের ট্রাকে ছাড়। অটিস্টিক শিশুর আবদারে সারা প্রধানমন্ত্রীর, ম্যান হলে বিপদ। এ ছিল সমকালের প্রধান সংবাদগুলো। এরপর আমরা দৃষ্টি রাখতে চাই দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামও কিছুটা ভিন্নতা আমরা লক্ষ্য করছি, যেখানে বলা হচ্ছে রাজাকার ও তাদের পোষ্যদের বিষয়ে সতর্ক আওয়ামী লীগ, বিতর্কিতরা ঢুকে পড়ছে জেলা কমিটিতেও। 3 দফা সময়সীমা পার হলেও কমিটি দেয়নি 17 জেলা। পাশাপাশি একের পর এক খুন হচ্ছেন পুলিশের সোর্স, জড়িয়ে পড়ছেন নানা অপরাধে, ব্যবহারের চেয়ে বেশি গ্যাস বিল দিচ্ছে গ্রাহকরা। এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। এবার আমরা একটু দেশের ইংরেজি গণমাধ্যমগুলোতে দৃষ্টি রাখতে চাই। শুরুতে আমার হাতে আছে ডেইলি সান। ডেইলি সানের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, স্টুডেন্টস টু গেট ফ্রি টেক্সট বুকস ইন ডিউ টাইম ডিসপাইট করোনা, 35 crores বুকস টু বি প্রিন্টেড দিস ইয়ার। পাশাপাশি আরেকটি রাজনৈতিক সংবাদকে তারা গুরুত্ব সহকারে তুলে ধরেছে, যেখানে তারা বলছে বিএনপি টু জয়েন লোকাল পোলস টু বুস্ট পার্টি স্পিরিট। ডেইলি সানের পর আমরা যেতে চাই ডেইলি স্টারে। ডেইলি স্টারের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড অফ ফরচুন, লোকাল ক্লিক ফিস্টিং অন ল্যান্ড অ্যাকুইজিশন ফর 21 ডেভেলপমেন্ট প্রজেক্টস ইন কক্সবাজার, ফিস্টিং গভট অ্যান্ড ল্যান্ড ওনার্স, এসএস ইনভেস্টিগেশন, ডায়েরিজ সিজড বাই র্যাব রিভিল হু গট হোয়াট। ডেইলি স্টারের পর এবার আমরা অনলাইন সংবাদপত্রগুলোতে একটু দৃষ্টি রাখতে চাই। অনলাইন সংবাদপত্রগুলোর মধ্যে শুরুতে আছে বাংলা নিউজ 24। আর সেখানে আসলে প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি আল্লামা শফি আর নেই, চট্টগ্রামের 4 উপজেলায় নামছে 10 প্লাটুন বিজিবি। বাংলা নিউজের পর এবার আমরা দৃষ্টি রাখতে চাই bdnews24.com-এ। সেখানেও আসলে আমরা ভিন্নতা দেখছি না। আহমদ শফির মৃত্যুর প্রসঙ্গটি গুরুত্ব সহকারে তুলে ধরেছে তারা। পাশাপাশি করোনা ভাইরাস শনাক্তে নতুন পরীক্ষা পদ্ধতি, ফল মিলবে 90 মিনিটে। আমরা বিডি নিউজের পরে দেশের বাইরে কয়েকটি সংবাদপত্রে একটু দৃষ্টি রাখতে চাই। শুরুতে আমার হাতে আছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা। তাদের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, দৈনিক সংক্রমণে কলকাতাকে টপকালো উত্তর 24 পরগনা। পাশাপাশি কোভিডও পৌষ মাস, ভারতে 6 মাসে নতুন 15 বিলিয়নিয়ার। এরপর আমরা ভারতের আরেকটি জাতীয় দৈনিকের দৃষ্টি রাখতে চাই, দ্য টাইমস অফ ইন্ডিয়া আমার হাতে আছে। প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, পিএম গোজ অন অফেন্সিভ এগেনস্ট অপোজিশন, কল এগ্রি বিলস প্রো ফার্মার। টাইমস অফ ইন্ডিয়ার পর আমরা দৃষ্টি রাখতে চাই যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায়। সেখানে প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বরিস জনসন সেজ ইউ ক্যান নাও সিং সেকেন্ড করোনা ভাইরাস ওয়েভ কামিং ইন। ইন্ডিপেন্ডেন্টের পর আমরা যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসে দৃষ্টি রাখতে চাই। তার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, রুথ ভেডার গিন্সবুর্গ, সুপ্রিম কোর্টস ফেমিনিস্ট আইকন ইজ ডেড এট 87। তো এই ছিল দেশ এবং দেশের বাইরে থেকে আমার হাতে থাকা সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। আমরা এর আলোকে এবার একটু আলোচনায় যেতে চাই। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। জনাব কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর শুরুতে যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনায় যেতে চাই, আমরা আসলে গত কদিন ধরেই দেখছিলাম
পেঁয়াজের বাজার খুব অস্থির হয়ে উঠেছে, কেননা হুট করে আসলে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণেই বাজারের এমন হয়েছে বলে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু গতকাল আমরা দেখেছি ভারত থেকে 25,000 টন পেঁয়াজ কিন্তু বাংলাদেশে রপ্তানি করার সিদ্ধান্তটি এসেছে, কিন্তু তারপরও খুচরা বাজারে কিন্তু এখনো তার প্রভাব পড়েনি, এখনো বেশি মূল্যেই ভোক্তাকে আসলে পেঁয়াজ কিনতে হচ্ছে। কোথায় আসলে এই সংকটগুলো আছে বলে আপনি মনে করেন, করণীয়টা কি? ধন্যবাদ। আপনাকে বুঝতে হবে যে একটা দেশের ভিতরে যে কমন অ্যাফেয়ার্স অফ দ্য পিপল সেটা পরিচালনা করে একটা সরকার, এবং আপনি বাংলাদেশটা হচ্ছে 17 কোটি মানুষের একটা দেশ। সুতরাং তাদের শিক্ষা, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিশেষ করে আমরা যেটা সচেতন নাগরিক আমরা বলি এবং আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে অনেক বিষয়ে হয়তো বা সাধারণ মানুষের অতটা মনোযোগ কিংবা অতটা নজর থাকে, কিন্তু তাদের সবচেয়ে বেশি যেটা স্পর্শ করে কিংবা তাদেরকে নানাভাবে ভোগান্তিতে ফেলে, একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দ্রব্যমূল্যের যে মূল্য কিংবা দাম, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হচ্ছে যে আপনার যোগাযোগ ব্যবস্থা, তারপরে শিক্ষা, স্বাস্থ্য। সুতরাং একটা বড় জায়গা সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম, এবং এই দ্রব্যমূল্যের দাম হচ্ছে যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, বিশেষ করে যে সমস্ত আহ দ্রব্য সামগ্রী আমাদের 3 বেলায় আমরা আমাদের খাবারে ব্যবহার করে থাকি। এবং আপনি দেখবেন যে একটা বিলাস দ্রব্য কিংবা ধরেন ঘিয়ের দাম বেড়ে গেলে খুব বেশি কিছু আসে যায়, কিংবা ধরেন যে একটা বিলাস দ্রব্যের দাম বেড়ে গেল, খুব বেশি লোক সেটা ব্যবহার করে না। অলিভ অয়েলের দাম বেড়ে গেল, কিন্তু আপনার চাল, ডাল, পেঁয়াজ, কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। এবং পেঁয়াজ আমাদের বাংলাদেশের আপনার শত শত বছর ধরে এটা আহ, অনেকে বলেন যে পেঁয়াজ একটু কম খেলে, পেঁয়াজ না খেলে কিছু হয় না, কিন্তু ইট হ্যাজ বিকাম পার্ট অফ আওয়ার কালচার। সুতরাং আপনার গত বছর একবার পেঁয়াজের দাম নিয়ে আমরা দেখেছি ভয়াবহ কেলেঙ্কারি, যে প্রথম থেকে যে পেঁয়াজের বাজার অস্থির হয়েছে, তারপরে 20, 25, 30, 40 টাকার যে পেঁয়াজ সেটা আপনার 300, মানে 200 থেকে 300 টাকা পর্যন্ত কিনতে হয়েছে। এবং সেটার মধ্য দিয়ে অসাধু যে ব্যবসায়ী তারা সেটা আহ মুনাফা করেছেন, জনগণের ভোগান্তি হয়েছে। এবং এরকম যে কোনো ক্ষেত্রে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, এটা ঠিক রাখার মূল দায়িত্ব হচ্ছে সরকারের। এবং আপনার পেঁয়াজের কথা যখন বলছি, তখন এটা বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত যে প্রতি বছর বাংলাদেশের পেঁয়াজের চাহিদা কত, আহ আমরা নিজস্ব উৎপাদন থেকে কতটা সংগ্রহ করি, কোন দেশের উপর আমরা কতটা, কোন দেশ থেকে কত পরিমাণ পেঁয়াজ আমদানি করি। এবং আমরা দেখা গিয়েছে যে ভারতের পেঁয়াজের উপরে আমরা এককভাবে নির্ভরশীল। গত বছর সেই অভিজ্ঞতাটা হওয়ার পরে, এবং ভারত একদম কোনো বিনা ঘোষণায় সৌজন্যহীন ভাবে যেভাবে গত বছর বন্ধ করে দিয়েছিল, এই বছর একইভাবে বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে এখানকার যে হাই কমিশনার তার সাথে পররাষ্ট্রমন্ত্রীর আহ, একটা বৈঠকে আপনার আহ, যে 25,000 আহ, 25,000 টন পেঁয়াজ যেটা বিভিন্ন স্থল বন্দরে ট্রাকে অপেক্ষমান, সেটা আসবে বলে আপনার অনুমোদন দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। সেটা খুব ভালো কথা, কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা ভারতের সাথে বেশ কয়েক বছর ধরে বলছি যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের সম্পর্কে একটা অন্য উচ্চতায় চলে গিয়েছে, এবং আমরা বাংলাদেশের তরফ থেকে নানা বিষয়ে ভারতের প্রতি যথেষ্ট সহানুভূতি দেখাচ্ছি, অনেক কিছু আমরা দিচ্ছি, যেমন ফেনী নদীর পানি দিয়েছি, তারপরে তাদের যে নিরাপত্তা জনাব কার্জন, বাইরে আপনার কাছে আরেকটা বিষয় আমি একটু জানতে চাই। এই করোনার কারণে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বড় ধরনের ধাক্কা আসলে এসেছে, এখনো সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও বা অনলাইন ক্লাস, যেগুলো উচ্চ পর্যায়ের যে শ্রেণীগুলো রয়েছে সেখানে হয়তো অনলাইন ক্লাসের একটা বিষয় আছে, কিন্তু এখন পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না এইচএসসি নিয়ে। সেক্ষেত্রে আসলে আপনি একজন শিক্ষকও বটে, সে জায়গায় যদি আপনার কি পরামর্শ থাকবে একটু ছোট্ট করে জানান।
ছোট্ট করে জানাবো, আগের প্রশ্নটা শেষ করি আমি, যে আপনার পেঁয়াজের এই যে আপনার অবস্থা গত বছর আমরা যেটা দেখেছি, এবং এটা আসলে আমরা খুব খুব কি বলবো, যে প্রচন্ডভাবে হতাশ, যে সরকারের তরফ থেকে যাদের এটাকে দেখার কথা, ব্যবস্থাপনায় নেওয়ার কথা, এবং একজন বাণিজ্য মন্ত্রী দুইবার এরকম একটা কেলেঙ্কারি করে তিনি কি করে ওই বাণিজ্য মন্ত্রী হিসেবে টিকে থাকেন। তাকে তো বুঝতে হবে যে আমার দেশের চাহিদা কত, আমরা ভারত থেকে কতটা আনি, যদি আনতে না পারি তাহলে পরে পাকিস্তান থেকে আনবো, মিয়ানমার থেকে আনবো, অন্য সোর্স থেকে আনবো, নিজেদের উৎপাদন বাড়াবো। এবং আমরা তো জানি যে পর্যাপ্ত মজুদও আছে, কিন্তু আপনার এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর জন্য আপনার দামটা বেড়ে গিয়েছে, সুতরাং সেইটাও নিয়ন্ত্রণ করার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়। সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগের মতো একটা গণসংশ্লিষ্ট দল, যাদের জনাব কার্জন, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সময় স্বল্পতার কারণে আমরা আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এবার আমরা যেতে চাই রাশিফলে। আমরা জানবো আজকে ছুটির দিন, ছুটির দিনটি কেমন যাবে আজকে আমাদের, আর সেটি জানাতে আমাদের সঙ্গে বরাবরের মতন যুক্ত হচ্ছেন জ্যোতিষী ডক্টর কেসিপাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া আয় বুঝে ব্যয় করতে হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। এবার বৃষ রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পিতা মাতার কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবেন, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগতে পারে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন। এবার কর্কট রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি বিবাহযোগ্যদের জন্য সুবর্ণ সুযোগ আসতে পারে। তাছাড়া বেকার যুবক যুবতীদের কর্মের আশায় অন্য হয়ে ছুটে বেড়াতে আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে ধরা দেবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে, তবে মামলা মোকদ্দমায় শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল জনবল এমনকি অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। তাছাড়া হাতে থাকা প্রায় কাজই সহজে সুসম্পন্ন হবে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে, তবে লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল হয়ে পড়তে হবে। মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধবেরা দূরে থেকে মজা দেখবে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার ধনু রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করে চলবেন। সেই সঙ্গে সন্তানদেরকে অনেক ধন্যবাদ ডক্টর কেসিপাল, অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, জানাচ্ছিলেন আজকের দিনটি কেমন যাবে। এবার প্রিয় দর্শক আপনাদের নিয়ে যেতে চাই প্রকৃতির কাছে। চলুন তবে ঘুরে আসি সিলেটের পান্থমাই গ্রাম থেকে, দেখে আসি প্রকৃতির বর্ণিল রূপ।
আজ এখানেই থামছি। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।